নমস্কার, দেখছেন জলপাইগুড়ি টুডে নিউজ। আপনাদের সাথে রয়েছে আমি শাহানা। প্রথমেই চোখ রাখবো হেডলাইন্সে। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। এবং বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। জলমগ্ন জলপাইগুড়ি জেলার বিভিন্ন অংশ, নিরাপদ আশ্রয়ের খোঁজে প্রশাসনের দ্বারস্থ সাধারণ মানুষ। গৃহবধূকে অগ্নিদগ্ধ করে মারার অভিযোগ উঠল পরিবারের সদস্যদের বিরুদ্ধে, ধৃত ৩, তদন্তে কোতোয়ালি থানার পুলিশ। আগামী ৯ জুলাই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাকে নিয়ে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সরোজেন্দ্রদেব রায়কত কলাকেন্দ্র পরিদর্শনে আসেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। বাঁশির সুরে আর জল শহরে খ্যাতি অর্জন করেছেন জলপাইগুড়ির বাসিন্দা কাঞ্চন সরকার। অবসর সময় কাটানোর সাথেই ছাত্রদের প্রশিক্ষণও দেন তিনি। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। দীর্ঘ প্রায় 20 বছর যাবৎ জলপাইগুড়িতে বসছেন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। সন্তানের লেখাপড়ায় অমনোযোগিতা, প্রেম, বিবাহ, শত্রু দমন, অর্থ, ব্যবসা, চাকরি, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা সহ সমস্ত ধরনের সমস্যার সমাধানে সিদ্ধহস্ত বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যার অবসান ঘটাতে আসতেই হবে শ্রীরামকৃষ্ণের কাছে। আগে কাজ, পরে অর্থ, এই তত্ত্বে বিশ্বাসী মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। প্রতি মাসের নির্দিষ্ট তারিখে শ্রীরামকৃষ্ণ বসছেন হোটেল রত্নদ্বীপে। তাই যে কোনো ধরনের সমস্যা নিরসনে আজই যোগাযোগ করুন 0933984592 এবং 098364532666 এই নম্বরে। শুরু করছি নিউজ বুলেটিন। কয়েকদিনের অবিরাম বর্ষণে জলমগ্ন জল শহর, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের জনজীবন। আজ ডিবিসি রোড, 3 নম্বর ঘুমটি, পানপাড়া, স্টেশন রোড, হাসপাতাল পাড়া, নিউটাউন পাড়া সহ শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। অন্যদিকে করলা নদীতেও বেড়ে চলেছে জল। সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টির ফলে মানুষের দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। গতকাল রাত থেকে আজ সকাল 8টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 141.8 মিলিমিটার এবং দুপুর 12টা পর্যন্ত 45.4 মিলিমিটার। রাতভর বৃষ্টিতে পান্ডাপাড়া বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বাতাসাগলি, মহামায়াপাড়া, সার্ফমোড়, হরিজন বস্তি সহ প্রায় সব ওয়ার্ডেই সকাল থেকে জলপূর্ণ থাকায় চরম সংকটে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তবে বেলা বাড়ার সাথে সাথে জলের পরিমাণও কমতে শুরু করেছে। ফের জলমগ্ন দিনবাজার এলাকার মাছ ও সবজি বাজার সহ বিস্তীর্ণ এলাকা। বুধবার সারা রাতের বৃষ্টির ফলে আজ সকাল থেকেই দিনবাজারের মাছ ও সবজি বাজারে জল ঢুকে পড়ায় সেখানে ব্যবসায়ীরা বাজার বসাতে পারেননি। করলা ব্রিজের ওপর তারা দোকান সাজিয়ে বসেছেন। চরম অসুবিধার মধ্যে পড়েছেন ক্রেতা বিক্রেতারা। শুধু দিনবাজার এলাকাই নয়, তৎসংলগ্ন মারোয়ারিপট্টি, রবীন্দ্রভবন এলাকা, সমাজপাড়া, কাপড়পট্টি সহ সমগ্র এলাকাতেই জল জমে রয়েছে। লোকজনের অসুবিধা হচ্ছে, বাজার করতে পারতেছে না। রাস্তাঘাটের উপরে দোকান লাগাচ্ছে, যেখানে সেখানে পাচ্ছে। মাছ বাজারের ওদিকে তো সব বন্ধ হয়ে গেছে জলের জন্য, বুঝতে পারছে না। কতটুকু জল আছে মাছ বাজারে? মাছ বাজারে কমের উপরে আছে। এখন কোথায় লাগাচ্ছে বাজারটা? বাজারটা রাস্তাঘাটের উপরে লাগাচ্ছে। মাছ বাজার দিন বাজার ব্রিজের উপরে হয়েছে। এখন মাছ বাজার যেগুলো আছে 3 কোণে আমাদের ব্রিজের উপরে লাগাইছে।
জমি বিক্রির 5 লক্ষ টাকা না পেয়ে অগ্নিদগ্ধ করে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল জলপাইগুড়ির মোহিতনগর এলাকায়। মৃতার নাম ডলি সাহা, বয়স 30 বছর। খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে কোতোয়ালি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মৃতার স্বামী রবি সাহা, ননদ ও নন্দাইকে। মৃতা ডলি সাহা রাজগঞ্জের তেলিপাড়ার বাসিন্দা। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মৃতদেহ ফেলে রেখে অভিযুক্তরা চম্পট দেয় বলে জানা গেছে। খবর পেয়েই হাসপাতালে আসেন ডলির পরিবারের সদস্যরা। হাসপাতালে এসে বিক্ষোভ দেখান তারা। খবর পেয়ে হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। খুব অশান্তি। আমি 4 মাস আগে 2 লাখ টাকা দিলাম, তারপরে অশান্তি। তারপরে জামাই আবার ফোন করে কয় যে আমার নামে নমিনিটা কেন করলেন না। আমি বললাম যে আমার নাতির নামে করছি, অসুবিধাটা কোথায়। অশান্তি বাড়তেই আছে। টাকাটা ওর নামে দিতে হবে, ওর নামে টাকাটা দিতে হবে। আজকে যা শুনলাম যে বাড়িতে আমার বউ আর আমার মেয়ে আর এই 2-3 দিন আগে হনুমান মন্দিরের পূজা হয়েছিল, ওইখানে ওর ননদ আর ওর ননদের জামাই বলতেছে যে দেখে নেব। কি দেখে নিতে দেখে নিবি শুনলাম যে মেয়ে সুসাইড করছে না, কি হয়েছে না, মারে ফেলে ও আগুন লাগাইছে। আগুন লাগাইলে ঘরে তো আরও সরঞ্জাম আছে, ওগুলো তো পুরা পুড়বে, কিছুই পুড়েনি। মুখ থেকে জিপ বাইরে পড়েছে, মুখ থেকে জিপটা বাইরে হয়ে মেয়েকে মারা আগে জামাইয়ের নাম বলো নাম। জামাইয়ের 1 বোন, 2 বোন আর জামাইয়ের 2 বোন। হ্যাঁ, টাকার জন্য আমার কাছে 5 লাখ টাকা চাইছে। টাকা দেওয়া হয়েছে, 2 লাখ টাকা দেওয়া হয়েছে। আমার কাছে জমি বেশি 7 লাখ টাকা, এখানে 5 লাখ টাকা লাগবে। আমি বললাম যে 2 লাখ টাকা দিচ্ছি, 2 লাখ টাকা নাও, আর এইটা আমার কাছে থাক। এখন আমি চাই যে সবগুলোর জেল হোক। আজকে আমার মোবাইলে একটা ফোন আসলো। ফোন আসার পর বলতেছে যে মামি এরকম অসুস্থ, তোমরা তাড়াতাড়ি আসো। আমরা মামি কোন মামি? বলে তোমার বোন। আমি বললাম যে কী হয়েছে বোনের? বলছে বোন এরকম অবস্থা খারাপ, তাড়াতাড়ি আসো। আমরা তুমি কে? তারা ফোনটা কাটে দিল। আর আমাকে ফার্স্ট ফোন করছিলো, ফোনটা তারপরে কাটে দিল, আর কিছু বললো না। এখানে এসে দেখলাম যে বনের বডিটা পড়ে আছে, কিন্তু এখানে যে ডিউটি অফিসার ছিল কেউ বলতে পারছে না যে বডিটাকে এখানে কে নিয়ে আসলো। যেটা আমাদের যেটা মনে হচ্ছে, মনে না সেটাই সত্যি, যে হয়তো আগে ওকে মেরেছে, মারার পরে ওকে পুড়িয়ে দেওয়া হয়েছে, তেল ঢেলে বা কিছু দিয়ে ওকে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের মনে না, এটা আমরা একদম শিওর। এটা একমাত্র পয়সার জন্য। পয়সাটা কেন যাচ্ছিল ওদের, মানে এইটা মানে ওদের আনন্দ ফুর্তি। ওর যে মানে আমাদের যে জামাই আছে এবং ওর যে বোন আছে, ওরা ঠিক হবে সেটা তো ওরাই বলতে পারবে, আমরা ঠিক বলতে পারবো না। 2 লাখ টাকা দেওয়া হয়েছিল, সেটা বাবাই দিয়েছিল, ঠিক আছে। এবার আরও ওরা ডিমান্ড করছিল যে পয়সা লাগে। বিশেষ করে কি হয়েছে বলেন তো? বিশেষ করে যেটা হয়েছে, 2 লাখ টাকা আমরা আমাদের বোনের অ্যাকাউন্টে দিলাম কেন? এবং তার নমিনি আমরা আমাদের ভাগনা যে আছে 6 বছরে 6-7 বছরে, তার নামে আমরা কেন রাখলাম? তাকে নমিনি কেন রাখলাম? এবং একদম 100-200% শিওর যে ওকে মানে আগে মেরেছে, মারার পরে ওকে আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়েছে। এটা একদম ওরা চাচ্ছে যে এটা আমরা সুসাইড দেখাবো, এটা এদের প্ল্যান ছিল। ওরা যদি মানে না মারতো, তাহলে ওরা ডাক্তারের কাছে নিয়ে যেত। ফার্স্ট টাইমে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতো। এবার একে শাস্তি আমরা চাচ্ছি যে তাদের যাতে ফাঁসিটাই হয়। কেন আজকে এরা ছাড়া পাইলে এরা আবার কারো না কারো জীবনটা নষ্ট করবে। তা আমরা চাই সর্বশেষ শাস্তি যেটা আমাদের ইন্ডিয়াতে আছে, ফাঁসি। আমরা ফাঁসিটাই চাচ্ছি, যাতে এরা বের হয়ে যাতে আর এরকম না করতে পারে, এবং এদেরকে এই শাস্তিটা দেখে যাতে আর অন্য কোনো ছেলে বা অন্য কোনো মেয়ে যাতে এরকম না হয়। আমরা চাই সম্পূর্ণরূপে যাতে ফাঁসি হয়। আজ সকালে রায়কতপাড়ার একটি স্টুডিও থেকে প্রায় 6 ফুটের একটি গোখরো সাপ উদ্ধার করলেন পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। শহরের বিভিন্ন জায়গায় জল জমার ফলে প্রচুর বিষধর সাপ বিল ছেড়ে বাইরে বেরিয়ে আসছে। শহরের অন্যান্য অঞ্চলের মতো রায়কতপাড়াতেও এদিন জলের কারণেই সাপ ঢুকে পড়েছিল বলে মত বিশেষজ্ঞদের। উদ্ধার হওয়া সাপগুলিকে জলের কারণে নির্দিষ্ট জায়গায় ছেড়ে দেওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছে বলে জানা গেছে। আজকে জলপাইগুড়িতে এই মুহূর্তে ভোরবেলা থেকে এখন অব্দি বেলা 12টার মধ্যে 4-5 জায়গায় যেতে হয়েছে আমাকে। প্রতি জায়গায় জল উঠছে, চারিদিকে একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ফলে ফলত যে প্রাণীগুলো এই ধরনের প্রাণী, সরীসৃপ প্রাণী এবং কিছু বেজি দেখলাম জলে ভেসে চলে যেতে, যা রক্ষা করতে পারলাম না। যাই হোক,
তো সাপ উদ্ধার করেছি এবং সবগুলো বিষাক্ত সাপই, বেশিরভাগ সাপই বিষাক্ত। এবং আসল কথা হচ্ছে যে জলপাইগুড়ি যে আমাদের যে করলা নদী, এই করলা নদীর নাব্যতা, এই নাব্যতাটা দিন দিন কমে আসছে এবং নদী ভরাট হচ্ছে, ফলত অল্প বৃষ্টিতে যে বন্যা দেখা দিচ্ছে। এবং এই পরিস্থিতির জন্য এই বন্যপ্রাণীরা আজকে যেমন মানুষ যেরকম বিপর্যস্ত হয়ে পড়ছে, এবং পাশাপাশি অসুবিধা হচ্ছে এই বন্যপ্রাণীগুলো বেঁচে থাকার একটা প্রবলেম হচ্ছে আর কি। এটা এই মুহূর্তে এখনই ধরলাম হচ্ছে ইন্দ্রপুরী স্টুডিও, রায়কোটপাড়া, এখান থেকে প্রায় 6 ফিটের মতন লম্বা গোখরো, পূর্ণবয়স্ক একটি গোখরো সাপ আর কি। হ্যাঁ, এটা ছেড়ে দেওয়ারও জায়গা পাচ্ছি না, ঠিক দেখছি এখন জায়গা খুঁজে কোথায় ভালো একটা জায়গা পাওয়া যায়, যেখানে একটু উঁচু জায়গা তো অবশ্যই লাগবে, চারিদিকে জল, রাস্তাঘাট জলে ভর্তি। দেখছি, চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এটাকে রিলিজ করে দেওয়া। এটাও জলের সমস্যা আছে, জলের জন্য কোথাও ছাড়তেও পারছি না আমরা সাপগুলোকে। আমার নামটা হচ্ছে বিশ্বজিৎ দত্ত চৌধুরী, আমি পরিবেশ আন্দোলনের একজন কর্মী। জলমগ্ন জলপাইগুড়ির পরেশ মিত্র কলোনি, সমস্যায় এলাকার বাসিন্দারা। ঘরের ভেতরে জল ঢুকে পড়ায় বসবাসের ক্ষেত্রেও সমস্যায় পড়েছেন তারা। স্থানীয় কাউন্সিলরের পক্ষ থেকে জরুরিকালীন ভিত্তিতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে জানা গেছে এলাকার সংলগ্ন বাঁধে 3 জায়গায় সমস্যা দেখা দিয়েছে। সেচ দপ্তরকে এ বিষয়ে স্থানীয় কাউন্সিলরের পক্ষ থেকে অবগত করা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা অতি আবশ্যক। আমার পাড়াতে নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনি 25 নম্বর ওয়ার্ড। আমার যা অসুবিধা হচ্ছে, আমাদের দীর্ঘদিন থেকে এই অসুবিধা, আমি এটার কোনো সমাধান পাচ্ছি না। এবং বিশেষ করে নেতাজি পাড়া নিজ মাঠের মধ্যে কোনো ব্যবস্থা এবং কোনো সুবিধা, কোনো আমাদের বাড়ি থেকে ঘরের থেকে উঠে নিয়ে আমরা কোনো সাহায্য পাই না। আপনাদের তো এটা হচ্ছে আমার প্রবলেম। স্থানীয় কাউন্সিলর এসেছিল, কি বললো? আমাদের বাবুলাল দা আসছে, বাবুলাল দা বলছেন যে ঠিক আছে, তোমাদেরকে সব রকম ব্যবস্থার মধ্যে কিছু যেটুক পারবো সেটুকু আমি করে দেব। আমাকে বাবুলাল দা, পরিমল যা মাল্যদা যাকে বলে, সে আমাকে আসছেন আমাদের পাড়াতে, উনি বলছেন যে আমি যেটুকু পারবো আমি করে দেবো, করছি। এবং আমাদের খাওয়া দাওয়া, আমাদের ভালো মন্দ, আমরা সবটাই আমার ব্যবস্থা আমাদের পাড়া সমাজ হিসাবে উনি যেটুকু করার কাউন্সিলর হিসাবে খুব ভালো করেছে। এখন কি সুবিধা আছে আপনার? এখন আমাদের অসুবিধা, আমাদের বাড়ির জিনিসপত্র প্রত্যেকটা জিনিসের মধ্যে 3 ভাগটায় ভাসে গেছে। তারপরে আমরা এখন উপরে রাস্তার মধ্যে বসবাস করি। আমাদের এখানে বাঁধ হবার খুব একটা ইম্পর্টেন্ট দরকার, কেন আমাদের বাঁধ যদি 3 ফুট নদীর থেকে উঁচু না হয়, তাহলে আমরা বসবাস করতে পারবো না এখানে। পরিস্থিতি তো ভালো না, শুধু পরেশ মিত্র কলোনি বা নিচমাঠ না, টোটাল ওয়ার্ডেরই অবস্থা খারাপ। ওই এক নতুন কালভার্ট করতে গিয়ে টোটাল বয়েলখানা বাজার, মুজিবগড়, নেতাজি পাড়া ভাইসে গেছে সকাল দিকে। ওটার চেষ্টা হচ্ছে কালভার্টের নিচটা খুলে যাতে জলটা বেরোয়, এবং দক্ষিণ নেতাজি পাড়াও জল উঠে গেছে। আর নিচ মাঠে তো মোটামুটি যা অবস্থা, প্রায় সব বাড়ির লোকই প্রায় উঠে এসছে, আর কিছু লোক আছে হয়তো আসবে। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ব্যবস্থা যেটা আমরা নেই, সেটা জলের ব্যবস্থা করা হয়েছে। চেয়ারম্যানকে ফোন করে বলছি, রিলিফের কথা বললাম, আমি দেখছি, পাঠাবো। আর এই সংবাদ এই আপনাদের এই চ্যানেলকে আমি একটা কথা বলতে চাই, আমাদের এই বাঁধটা যে আছে, বাঁধটা 3 জায়গায় বসে গেছে। হ্যাঁ, 3 জায়গায়, এই ব্রিজের ডান দিকে, বাঁ দিকে রেন কাট হয়ে যে কোনো সময় বাঁধটা ভেঙে জল ঢুকে যাবে। তা আমি আগের দিন, বন্যার পরের দিন, 3-4 দিন আগে যে জল উঠেছিল, তার পরের দিনে আমি ইরিগেশনকে চিঠি দিয়ে এসেছি যে 3 জায়গায় বাঁধের অবস্থা খারাপ, যে কোনো সময় বাঁধটা ভেঙে যেতে পারে, আপনারা ব্যবস্থা করুন। ইরিগেশন মনে হয় না কোনো কিছু আসছে। এবার আপনাদেরও একটু দায়িত্ব পড়ে যে ওদের সাথে গিয়ে একটু কথা বলা, যে ওরা কেন আসবে। মুষলধারে বৃষ্টিপাতের জেরে তিস্তা, ধরলা ও ডাঙ্গি নদীর জল মিশে জলমগ্ন মাল ব্লকের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকা। খাদ্য সংকটে ভুগছেন এলাকার বাসিন্দারা। থার্মোকলে ভেলার সাহায্যে বা অন্যান্য মাধ্যমে বিভিন্ন সামগ্রী সরিয়ে নেওয়ার কাজ করছেন এলাকার বাসিন্দারা। পানীয় জলের সংকটও দেখা দিয়েছে। গবাদি পশু লালন পালনও রয়েছে চ্যালেঞ্জের মুখে। সকলে নিরাপদ আশ্রয়ের খোঁজে রয়েছেন এখন। প্রশাসনের কাছে দ্রুত পানীয় জল ও ত্রাণের মাধ্যমে সহযোগিতার আবেদন রেখেছেন এলাকার বাসিন্দারা। জিনিসপত্র পার করতে লাগবে। কত জল? প্রচুর জল। আমার ঘরের মোটামুটি, ঘরে তো জল উঠছেই, রাস্তার মোটামুটি ধরো আমি ডুবে যাচ্ছি 7-8। এবার বেশি কেন জল তা জানি না। এখন বৃষ্টি পড়তে সারা রাত জল মনে হয় থাকছে। কিভাবে থাকবেন সারা রাত? এখন কিভাবে, এখন রাস্তায় থাকতে লাগবে। বাড়ির সব জিনিসপত্র আছে, এরকম কিছু নষ্ট হবে, কিছু বরবাদ হবে। ঠিক আছে।
এবারের সময় ছোট্ট একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর। সম্প্রতি প্রকাশিত হয়েছে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণী পরীক্ষার ফল। এখন ছাত্রছাত্রীরা কি করবেন, কি বিষয় নিয়ে কলেজে ভর্তি হবেন, সেই দুশ্চিন্তা দূর করতে এগিয়ে এলো লুইদা পরিচালিত স্বনামধন্য অ্যাডমিশন জোন। এই প্রথমবার জেলার ছাত্রছাত্রীদের জন্য কেরিয়ার কাউন্সিলিং এর ব্যবস্থা নিয়ে এসেছেন লুইদা, যেখানে নামমাত্র খরচে কেরিয়ার কাউন্সিলিং করাতে পারবেন ছাত্রছাত্রীরা। শুধুমাত্র কাউন্সিলিং নয়, তার সাথে এখান থেকে পেয়ে যেতে পারেন রাজ্যের একাধিক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ ও স্কলারশিপের ব্যবস্থা। তাই কেরিয়ার গাইডেন্স নিতে ও বিভিন্ন কলেজ সম্পর্কে তথ্য পেতে চলে আসুন লুইদা অ্যাডমিশন জোনে এবং বেছে নিন একটি সুন্দর জীবন। ফিরে এলাম বিরতির পর। আগামী 9 জুলাই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির শরৎচন্দ্রদেব রায়কট কলাকেন্দ্রে বৈঠকের জন্য গতকাল কলাকেন্দ্র পরিদর্শনে আসেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। মুখ্যমন্ত্রী আসার পূর্বে এই কলা কেন্দ্রটি সাজানো হবে বলে জানান তিনি। আগামী 9 জুলাই মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে বৈঠকের পর কুচবিহার চ্যাংরাবান্ধায় প্রশাসনিক বৈঠক করবেন ও তারপর মালবাজারে চা নিয়ে বৈঠক করবেন বলে সূত্রের খবর। এসজিডি এর এখানে আমরা এটাকে রিনোভেট করছি। রিনোভেশনের জন্য আমি একটু ভিজিট করে গেলাম, কারণ আমাদের এগুলো হলগুলো আমরা খুব ভালোভাবে তৈরি করে দিচ্ছি, আর হলগুলোতে প্রস্তুতি রাখাও দরকার আছে। এই জন্য এসেছি, আমি দেখে নিচ্ছি। আমাদের ডিএমও আমাকে ফোন করেছিলেন যে এটা প্রশাসনিক কাজে লাগতে পারে, তো সেটার জন্যই আমরা খুব তাড়াতাড়ি এটাকে রিনোভেট করে ভালো মতন করে দিতে চাই আর কি। এটা কি আপনাদের হাতে আছে? হ্যাঁ, এটা এসজেডিরই হাতে আছে। এসজেডিরই এটা প্রপার্টি। একটা সংস্থার কাছে এটা একটা এগ্রিমেন্ট হয়েছিল ওদের সাথে। এগ্রিমেন্টও বলা উচিত না, এটা চিঠি ওদের কাছে আছে, দেওয়া হয়েছিল, যাতে ওরা নিজেরা বলেছিল আমরা চালাবো। তা আমরা এখন এসজেডিএ কিছু কন্ডিশনের ভিত্তিতে ওদেরকে চালাতে দেওয়া হয়েছিল, তবে এসজেডি এটা যে কোনো ইমার্জেন্সি কাজে নিয়ে নিতে পারে। কি কি রিনোভেশনের মধ্যে হচ্ছে? আমরা স্টেজটাকে রিনোভেট করছি, চেয়ারগুলোকে এবং হলটাকে পুরো এসি সিস্টেম সাউন্ড যা আছে পুরো আবার নতুন করে আমরা রিনোভেট করে দিচ্ছি। বিশেষ করে স্টেজটাকে আমরা সুন্দর করে দিচ্ছি। যে সমস্ত না, আমরা যেটা চাইছি হচ্ছে যে এই হলটা, এটা এসজিডি আমরা সুন্দরভাবে হলটাকে আগে তৈরি করি, ঠিকঠাক করে দিচ্ছি আমরা, তারপরে তো দেখা যাক। আর প্রশাসনিক যে কোনো মিটিং এখানে হয়, মুখ্যমন্ত্রীর আগে এখানে মিটিং করেছিলেন, আবার কোনো সময় প্রশাসনিক বৈঠক হতে পারে, সেটাকে মাথায় রেখেই এটাকে আমরা খুব ভালোভাবে রিনোভেট করে দিচ্ছি। জুতো বিক্রির পাশাপাশি বাঁশি বাজিয়ে খ্যাতি অর্জন করলেন ফুটপাথের এক জুতো ব্যবসায়ী। বিভিন্ন রাজ্য থেকে যেসব ছাত্ররা বাঁশি শিখতে আসেন তাদের প্রশিক্ষণ দেন এই জুতো ব্যবসায়ী। তিনি হলেন কাঞ্চন সরকার, বয়স 61 বছর। জলপাইগুড়ির বোসপাড়ার বাসিন্দা তিনি। মার্চেন্ট রোডের ফুটপাতে তিনি দীর্ঘদিন ধরে জুতোর ব্যবসা করছেন। পেশার পাশাপাশি নেশাকে প্রাধান্য দিয়ে নিজের প্রতিভাকে বিকশিত করেছেন তিনি। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে তাকে পুরস্কৃত করা হয়েছে বহুবার। ছোটবেলায় নিজেই বাঁশের কঞ্চি দিয়ে বাঁশি বানিয়ে বাজাতেন। তবে যুগ পরিবর্তন হলেও নিজের হাতে তৈরি বাঁশি দিয়েই অবসর সময় কাটান এই গুণী মানুষটি। আমার উপরে কিছুটা আছে। আমার ভাস্তিও একটা প্রাইভেট স্কুলে চাকরি করে, তারপরে চলে যাচ্ছে আর কি এইভাবে। কত সাল থেকে বাঁশি বাজান? আমি বাঁশি বাজাই ওই তো আমার বয়স 8-10 বছর বয়স থেকে। এখন আপনার বয়স কত আছে? এখন আমার বয়স 60-61 হবে। কেমন লাগে বাঁশি বাজিয়ে? বাঁশির একদিন না বাজালে পরেই মানে মেজাজটা চড়া থাকে আর কি। একদিন না বাজালেই খুব খারাপ লাগে। এবারে নিউজ আপডেট।
মালবাজার ব্লকের বারোঘড়িয়া অঞ্চলে আজ সকালে প্রায় 12 ফুটের একটি অজগর সাপ ঢুকে পড়লে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। অজগরটি একটি ছাগলকে খাওয়ার চেষ্টা করছিল বলে জানান এলাকাবাসীরা। সেই সময় গ্রামবাসীরাই অজগরটিকে ধরে ফেলে বন দপ্তরে খবর দেন। পরবর্তীতে বন দপ্তরের কর্মীরা এসে নিয়ে যান অজগর সাপটিকে। জমি বিক্রির টাকা নিয়ে 3 বন্ধু মিলে খুন করে জলে ভাসিয়ে দেয় পঙ্কজ শিকদার নামের এক যুবককে। আজ তারই প্রতিবাদে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখান তার স্ত্রী কমলা শিকদার সহ এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ির রাহুতবাগান এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনায় জড়িত 2 জনকে গ্রেফতার করেছে, তবে এখনো পঙ্কজের কোনো খোঁজ মেলেনি। দুজন কাজের লেবার নেওয়া হয়েছিল, পোষণ নামে এক ছেলে আর কনক নামে ছেলেটা। ওরা সারাদিন কাজ করছে। তারপর আমার স্বামীকে বলে যে আমাদেরকে আগে দিয়ে এসো। আমার স্বামী আগে দিয়ে এসে 5টার দিকে বাড়ির থেকে আগে দিয়ে এসে গেছে। তখন আমি বলছি যে বাজার আর মেয়ের ওষুধ নিয়ে এসো। সেই 5টার থেকে আর আসে না, বাড়িতে আসে না। রাত 11টার দিকে ওরা নিয়ে এসে মানে আবার ডাইকে নিয়ে চলে গেছে। প্রশান্ত নামে আরও ছিল, তার সঙ্গে আরও ছিল নিয়ে এসে। তারপর আমি ফোন করছি, বলি বাড়িতে আসো, বলে আসতে, কিন্তু ওরা ফোনে শোনা যাচ্ছে যে ওরা ওকে আসতে দিচ্ছিল না। তার কিছুক্ষণ পরে ফোন করি, মানে বলছে আসতেছি, ওকে আসতেই দিচ্ছিল না। তারপরে তার কিছু আবার ফোন করি, বলে রিং হচ্ছে, ফোন উঠাচ্ছেই না। তার 3টার দিকে যখন ফোন করি, আমি ফোন লাগাই, তখন তারপর থেকে মুখ পাওয়া যাচ্ছে না। কিন্তু তারপরের দিন সকালে খবর পাই যে প্রশান্ত নামের এক ছেলে, তার কাছে আমাদের স্কুটি, তাকে ধরা হলো। সে বলছে যে ওর কাছে আমার স্বামী বলে বন্ধক দিচ্ছে, কিন্তু আমার স্বামী বন্ধক দেয়নি। আমার স্বামীর কাছে টাকা ছিল। আপনার স্বামী কোথায় এখন? আমার স্বামী এখন নেই, নিরুদ্দেশ, এখন খোঁজ পাওয়া যায়নি। ওরা বলছে আজকে কি জন্য থানায় আসলে, কি চান আপনারা? আমি চাই খুনিদের 2 জনকে যে ধরে নেয়, এর সঙ্গে আরো জড়িত আছে, এদেরকে ধরবে পুলিশ, যাতে ধরে, এদের শাস্তি চাই, এদের ফাঁসি চাই। আপনার স্বামী কি মারা গিয়েছে? ওরা বলছে মেরে ফেলছে, মেরে নদীতে ভেসে গিয়েছে। আজ যে 2 জনের নাম উঠছে, তারা কোথায় আপনি একটু জানেন কোথায় আছে? হ্যাঁ, তারা আমাদের ওই আশেপাশে, ওরা ঘুরে বেড়াচ্ছে সামনে দিয়ে। কি কারণে আপনার স্বামীকে মারলো অনুমান করছেন? টাকা, আমার স্বামীর কাছে টাকা ছিল, টাকার গাড়ি এগুলা ছিল। উদ্ধার কার্য চলছে জলপাইগুড়ি 1 নম্বর ওয়ার্ডে। জলবন্দী মানুষদের উদ্ধার করে সংরক্ষিত স্থানে পৌঁছে দেওয়া হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে। অন্যদিকে আজ 5 নম্বর ওয়ার্ডে জলবন্দী মানুষদের সহায়তায় এগিয়ে এলেন জেলা বিজেপি নেতৃত্ব। জলমগ্ন এলাকার মানুষদের মধ্যে আজ খিচুড়ি বিতরণ করলেন তারা। হিন্দি স্কুলে পড়ে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে পড়া অনিশ্চয়তার পথে ডুয়ার্সের চা বলয়ের ছাত্রছাত্রীদের আসন সংখ্যা বাড়ানোর দাবি তুলেছে শাসক দলের ছাত্র সংগঠন। সেই দাবিতেই আজ জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখান হিন্দিভাষী ছাত্রছাত্রীরা। হিন্দি স্কুলে পড়াশোনা করায় বাংলা কলেজে যদি তারা ভর্তি হন, তাহলে তারা বাংলাতে ঠিকমতো পড়াশোনা করতে পারবেন না। হিন্দি কলেজের সংখ্যা মাত্র 1টি। এত সংখ্যক ছাত্রছাত্রী কোথায় ভর্তি হবেন, সেই নিয়ে বর্তমানে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। अभी हम लोग का 250 स्टूडेंट पास ऑनर्स मिला के जो बाकी है वो स्टूडेंट अभी तक हम लोग को नहीं मिला है एडमिशन। सीट बहुत ही कम है, इसी कारण हम लोग को नहीं मिलता है, और टीचर की भी बहुत कमी है। हम लोग आशा रख रहे हैं कि डीएम हम लोग का बात माने, हम लोग का एडमिशन करा दे, क्योंकि हम लोग एक बागान का छात्र हैं। हम लोग का मम्मी पापा सबका उतना आमदनी नहीं है जो हम लोग को अच्छा दूसरा कॉलेज में भर्ती करा दे, बाहर पढ़ने के लिए भेजे। अगर हम लोग बाहर पढ़ने के लिए जाए तो हम लोग का मम्मी पापा का उतना आमदनी नहीं होने के कारण हम लोग को पढ़ाई छोड़ना पड़ेगा। हम लोग का डुआर्स में बनाया गया है हिंदी कॉलेज, वो हम पास है, हम लोग वहाँ पर जाके पढ़ सकते हैं। अगर हम लोग का एडमिशन नहीं हुआ तो हम लोग को पढ़ाई छोड़ना पड़ेगा। हम लोग का मम्मी पापा सब बागान में काम करता है, जिसके कारण हम लोग का आमदनी बहुत कम है। हम लोग को पढ़ाई करने के लिए बहुत कष्ट होता है। हम लोग अगर हिंदी पढ़ते हैं, फिर अगर अचानक हम लोग जाए और नेपाली वर्षन, इंग्लिश वर्षन में यदि लिखना पड़े, तो बच्चा सब कोशिश करता है, फिर उसके बाद में फेल हो जाता है, और बीच में फिर उनका उम्मीद जो है वो टूट जाता है, वो छोड़ देता है पढ़ाई। बहुत सारे डुआर्स जो है हम लोग का बागान के बच्चे सबका, बहुत सारा बच्चा सबका यही हुआ, बहुत सारा बच्चा। বানারহাট হিন্দি কলেজে এখনও কোনো সিট ক্যাপাসিটিটা গতবারই বলা হয়েছিল, একটা সমস্যা হয়েছিল, প্রিন্সিপালকে বলা হয়েছিল যে, এবং ওখানকার আমরা বিডিও এডিএম সাহেবের সাথেও কথা বলেছিলাম গতবার, যাতে সামনে আগামী বছর যাতে ছাত্রছাত্রীদের এই সমস্যার সমাধান হয়ে যায়। তো ওনারা তখন বলেছিল যে
ঠিক আছে, এখন কত স্টুডেন্ট ভর্তি হতে পারেনি সেটা গতবার আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নিয়ে পারমিশন করিয়ে সেটা গতবারের সমস্যাটা মিটিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার দেখা যাচ্ছে আমার প্রায় 250 স্টুডেন্ট এখনও ভর্তি হতে পারেনি। যেহেতু হিন্দি কলেজ আমাদের তো এখানে একটাই আছে, এদেরকে অন্য কোনো কলেজে অ্যাকোমোডেশন করা যাচ্ছে না, ওদেরকে ওই কলেজেই করতে হবে। তাই আজকে আমরা ডিএমের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে এসেছিলাম, কিন্তু উনি যেহেতু আমাদের সিএম ম্যাডাম আসছেন আর কি, তাই প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার জন্য উনি বাইরে চলে গেছেন। এডিএম স্যারকে বলে গেছেন, তা আমরা কথাবার্তা বললাম ওনার সাথে। উনি আজকেই ডিএম আসলে পরে কথা বলে সরকারের সাথে শিক্ষা দপ্তরে কথা বলে যাতে একটা ওনাদের ভর্তির একটা পারমিশনের ব্যবস্থা করা যায় এবং কী ফিডব্যাক হচ্ছে তা উনি কালকের মধ্যে একটা রিপোর্ট দিবেন। তা আমার মনে হয় আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা যে ফোরামে যাওয়ার দরকার সেখানে আমরা আমাদের দলের পক্ষ থেকেও কথা বলবো ছাত্রছাত্রীদের জন্য, যাতে ওরা ভর্তি হতে পারে এবং অ্যাডমিনিস্ট্রেশনও তাদের মধ্যে দিয়ে তাদের যেভাবে প্রসেস সেভাবে চালু করেছে ওই প্রসেসে কথা বলুক, আমার মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে। এবারে দেশ দুনিয়ার খবর। অগ্নিকাণ্ডে পুড়ে গেল তেলেঙ্গানার ওয়ারাঙ্গল জেলার একটি আতশবাজি তৈরির কারখানা, মৃত 10, আহত 2। রথে ঘুরতে যাওয়ার জন্য 14 জুলাই থেকে 184টি বিশেষ ট্রেনের সুবিধা দেবে ভারতীয় রেল। জঙ্গি বিরোধী অভিযানে সিরিয়ার হোমস শহরে আইএস প্রধান বাগদাদির ছেলে আল বাদরির মৃত্যু হলো। ভারত চীন সম্পর্ককে মজবুত করতে ব্যাংক অফ চায়নাকে ভারতের বাজারে ব্যবসা করার অনুমতি দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ভুগছেন বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে। বর্তমানে নিউ ইয়র্কে তার চিকিৎসা চলছে। এবারে খেলার খবর। টি-20তে সবচেয়ে দ্রুত 2000 রানের অধিকারী হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। রাশিয়া বিশ্বকাপের প্রি কোয়ার্টারের লড়াই শেষ, আগামীকাল থেকে শুরু শেষ 8-এর লড়াই। ইংল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করার পর থেকেই সমর্থকদের থেকে মৃত্যুর হুমকি পাচ্ছেন কলম্বিয়ার ম্যাথিউস উর্বি ও কার্লোস বাক্কা। গ্রুপের প্রথম ম্যাচ বাদ দিলে অপ্রতিরোধ্য ব্রাজিল। শেষ 8-এর লড়াইয়ে আগামীকাল বেলজিয়ামের বিরুদ্ধে প্রথম ম্যাচ ব্রাজিলের। নিজের 23তম জন্মদিনে ইন্দোনেশিয়া ওপেন ম্যাচের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন পিভি সিন্ধু। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 187.2 মিলিমিটার। আজ সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 98% এবং বিকেল 5:30টায় তার পরিমাণ কমে দাঁড়ায় 82%। আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ, আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 90%। শেষ করবার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। এবং বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। জলমগ্ন জলপাইগুড়ি জেলার বিভিন্ন অংশ, নিরাপদ আশ্রয়ের খোঁজে প্রশাসনের দ্বারস্থ সাধারণ মানুষ। গৃহবধূকে অগ্নিদগ্ধ করে মারার অভিযোগ উঠল পরিবারের সদস্যদের বিরুদ্ধে, ধৃত 3, তদন্তে কোতোয়ালি থানার পুলিশ। আগামী 9 জুলাই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাকে নিয়ে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সরোজেন্দ্রদেব রায়কত কলাকেন্দ্র পরিদর্শনে আসেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। বাঁশির সুরে আর জল শহরে খ্যাতি অর্জন করেছেন জলপাইগুড়ির বাসিন্দা কাঞ্চন সরকার। অবসর সময় কাটানোর সাথেই ছাত্রদের প্রশিক্ষণও দেন তিনি। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। দীর্ঘ প্রায় 20 বছর যাবৎ জলপাইগুড়িতে বসছেন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ।
সন্তানের লেখাপড়ায় অমনোযোগিতা, প্রেম, বিবাহ, শত্রু দমন, অর্থ, ব্যবসা, চাকরি, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা সহ সমস্ত ধরনের সমস্যার সমাধানে সিদ্ধহস্ত, বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যার অবসান ঘটাতে আসতেই হবে শ্রীরামকৃষ্ণের কাছে। আগে কাজ পরে অর্থ, এই তত্ত্বে বিশ্বাসী মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। প্রতি মাসের নির্দিষ্ট তারিখে শ্রীরামকৃষ্ণ বসছেন হোটেল রত্নদ্বীপে। তাই যে কোনো ধরনের সমস্যা নিরসনে আজই যোগাযোগ করুন 0933984592 এবং 0983645326 এই নম্বরে। জলপাইগুড়ি টুডে নিউজ আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন জলপাইগুড়ি টুডে। জলপাইগুড়ি টুডে, ভরসা রেখো, ভরসায় থেকো। জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত 8টা, 9টা, 10টা এবং 11টায়। পুনঃ সম্প্রচার পরদিন সকাল 8টা এবং 9টায়।